এতক্ষণ যা যা হলো তার সবটাই আপনার প্ল্যানিং অনুযায়ী হয়েছে, তাই না? নিবিড় ভাইয়া এবারেও কপালে বিরক্তির ভাঁজ ফেলে নিঃসংকোচে অস্বীকার করে গেলেন। ভাবখানা এই যে যখন এসব ঘটছিল তখন উনি বোধহয় মঙ্গল গ্রহে অবস্থান করছিলেন। আমি আবারও হতাশ হয়ে এবার ভ্রু কুঁচকে অগ্নি ভাইয়ার দিকে তাকালাম। অগ্নি ভাইয়া সাথে সাথেই ঠোঁট উল্টে জানান দিল এসবের সাথে বিন্দুমাত্রও যোগসূত্র নেই তার। আমি অগ্নি ভাইয়ার থেকে চোখ সরিয়ে রুশো ভাইয়ার দিকে তাকাতেই ভাইয়া মুখ বাঁকিয়ে প্রশ্নই আসে না বলে চালিয়ে দিল। এবার বাকি থাকল শুধু নিত্য আপু, কারণ রাত্রি তো সবে এলো। আমি নিত্য আপুকে কিছু জিজ্ঞেস করব তার আগেই নিত্য আপু হাত উঠিয়ে বলে উঠল, হেই অ্যাটেনশন প্লিজ। এটা সম্পূর্ণ আমার প্ল্যান। আচ্ছা তোমরাই বলো আমি কি করে ভাবি হয়ে নিজের ননদকে অন্য ঘরে পাঠানোর সুযোগ করে দেই? নিবিড় ভাইয়া বাদে সবাই একসুরে বলে উঠল, হুম, ঠিক। নিত্য আপু আবারও বলতে শুরু করল, এক্সাক্টলি। তাই তো সুযোগ বুঝে একটা জুসের গ্লাসে ইচ্ছেমতো সোডা মিশিয়ে দিয়েছি, আর সেটাই গিয়ে ওই ভোলাভালা চাশমিশটাকে খাইয়ে দিয়েছি। বেশ হয়েছে। আমার একমাত্র ননদ প্লাস ভাবিকে বিয়ে করতে আসা, তাই না? ইচ্ছে তো করছিল সামনে রাখা কাটা চামচ দিয়ে চোখ দুটো ফুটো করে দেই। হুহ। নিত্য আপুর মুখের এমন ধরনের কথায় হকচকিয়ে উঠলাম আমি। আমার মতে নিত্য আপু খুবই শান্তশিষ্ট নম্র ভদ্র। আপুও যে এসব ভাবনা মনে মনে পুষে রেখে বাইরে স্বাভাবিকতা ফুটিয়ে রাখে তা দেখে একেবারেই বোঝা যায় না। এবার নিত্য আপুকে নিবিড় ভাইয়ার বোন বলে মনে হচ্ছে আমার। দুজনই বাইরে ফিটফাট কিন্তু ভেতরে জট পেঁচিয়ে কুপোকাত। আশেপাশে একবার আর চোখে দেখে নিতেই অগ্নি ভাইয়া, রুশো ভাইয়া আর রাত্রির মুখটা চোখে ভেসে উঠল। আমার মতো তাদেরও ঠিক একই অবস্থা। এত কিছুর মাঝে শুধু নিবিড় ভাইয়া স্বাভাবিক। অবশ্য স্বাভাবিক থাকাটাও বড্ড স্বাভাবিক, কারণ নিজের বোনকে উনার থেকে বেশি আর কেই বা চিনে। নীরবতা ভেঙে রুশো ভাইয়া দুহাতে তালি বাজিয়ে বিস্ময়ে বলে উঠল, ওত্তেরি! ভাবি দেখি গভীর জলের মাছ। যাই বলো ভাবি, তুমি কিন্তু জাস্ট ফাটিয়ে দিয়েছ। একদম লিকুইড পটি করে ছাড়িয়েছ কান্টুসটাকে। ওয়াহ! বলেই হাইফাইভ করার জন্য রুশো ভাইয়া হাত উঠাল। নিত্য আপু হেসে দিয়ে রুশো ভাইয়ার সাথে হাইফাইভ করে আরাম করে বিছানার ওপর ধপ করে বসে পড়ল। আমি অবাক চোখে আপুর দিকে তাকিয়ে বলে উঠলাম, আপু, তুসি গ্রেট হো। কত সুন্দর করে টুপ করে বিয়েটা ভেঙে দিলে আমার। আম জাস্ট স্পিচলেস। অগ্নি ভাইয়া ঠোঁট উল্টে বলে উঠল, নিত্য, তুমি আমায় বললে না কেন বলো তো? আমি না হয় আরও একটু হেল্প করতাম। আর সব তোমরা দুটোই মিলে করলে কেন আমাদের শুধু সান্ত্বনা দিয়ে রেখে? নিত্য আপু অগ্নি ভাইয়ার প্রশ্নের জবাব দেওয়ার বদলে কাশতে শুরু করে দিল। রাত্রি বেড টেবিলে থাকা পানির গ্লাস নিয়ে আপুকে দিতেই ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে ফেলল আপু। গলা খাকারি দিয়ে আপু বলল, আমি একাই সব করেছি অগ্নি, কারোর হেল্প লাগেনি আমার। অগ্নি ভাইয়া জিবে কামড় দিয়ে মাথা চুলকোতে চুলকোতে বলে উঠল, ও হ্যাঁ, তাই তো, একদম ভুলে গিয়েছিলাম। নিত্য আপু অগ্নি ভাইয়াকে ভেঙচি কেটে দিল। আর আমি শুধু বোকার মতো চেয়ে চেয়ে দেখছি সবার কার্যকলাপ। একটু পরই আম্মু হন্তদন্ত হয়ে দরজায় নক করতে লাগল। আমি সবাইকে থামতে বলে দরজা খুলে দিতেই আম্মু তাড়াহুড়ো করে ঘরে ঢুকে পড়ল। আম্মুকে এত সিরিয়াস দেখে সবাই বসা থেকে উঠে পড়ল। মনি, হোয়াট হ্যাপেন্ড? কি হয়েছে আম্মু? তোমাকে এমন দেখ
আম্মু হাঁপাতে হাঁপাতে একটু শান্ত হয়ে বলল, তোদের দিদুন ফোন করেছিল রে। হবু নাত বউকে দেখতে চায়। আগামী মাসের প্রথম সপ্তাহেই যেতে বলেছে। আর তোরা তো জানিস তোদের দিদুনের মুখের ওপর কারও কিছু বলার সাহস নেই। তাই যেতে হবে সবাইকে। না জানি নিত্যকে কতভাবে পরীক্ষা করে এই ভয়ে আমার প্রমুখ নড়ে উঠছে। উনি যে কঠিন মানুষ। অগ্নি ভাইয়ার দিদুনের নাম শুনেই অলরেডি হাঁটু কাঁপা শুরু হয়ে গিয়েছে। আর এদিকে আমার গলা শুকিয়ে আসছে। দিদুন আমাদের ভীষণ ভালোবাসলেও চূড়ান্ত স্ট্রিক্ট স্বভাবের একজন মানুষ। একটু চুন থেকে পান খসলেই পুরো এলাহি কাণ্ড বাঁধিয়ে ফেলে। হেই মনি, ইনি তো সেই যিনি আমায় না বলে আম পাড়ার জন্য লাঠি নিয়ে তাড়া করেছিল, তাই না? আম্মু মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই রুশো ভাইয়ার কাশি উঠে গেল। কাশতে কাশতে জগ থেকে গ্লাসে পানি ভরে নিয়ে ঢকঢক করে খেয়ে নিল রুশো ভাইয়া। ওহ নো মনি, শি ইজ ভেরি ডেঞ্জারাস। যাওয়াটা কি খুব জরুরি? আমি না গেলে হয় না? অগ্নি ভাইয়া রুশো ভাইয়ার মাথায় চাটি মেরে ঘাড়ে হাত দিয়ে বলে উঠল, ফাজিল, আমাদের একা বিপদে ফেলে তুই কোথায় পালাচ্ছিস? তুইও যাচ্ছিস সেটা ফাইনাল। আন্টি আঙ্কেলকে আমি ম্যানেজ করে নেব। এবার নিবিড় ভাইয়া নড়েচড়ে বসে শান্ত গলায় বলে উঠলেন, মামনি এত চিন্তার কি আছে? দিদুন যখন যেতে বলেছে হবু নাত বউকে দেখবেই তখন যাব আমরা। আর নিত্য তুই একটু সাবধানে থাকবি। কোনো ভুল ত্রুটি যেন না হয় তাহলেই হয়ে গেল। নিত্য আপু নিবিড় ভাইয়ার কথায় সায় দিয়ে মাথা নাড়াল। আর আমি ভাবছি রাত্রিকেও বেঁধে নিয়ে যাব। ওখানে গেলে নিম্নে সপ্তাহখানেকের আগে নিশ্চয় আসতে দেবে না দিদুন। আর এতগুলো দিন রাত্রিকে ছাড়া থাকা জাস্ট ইম্পসিবল। তাই আমি রাত্রি কাছে গিয়ে ওর হাত টেনে ধরে বলে উঠলাম, তুইও আমাদের সাথে যাবি কিন্তু। কোনো না শুনব না আমি। তোর বাসায় আমার কথা একবার বললেই তোকে যেতে দেবে আন্টি। সেখানে তো আমাদের পুরো পরিবার যাচ্ছে। না করার কোনো প্রশ্নই আসে না। আম্মুও আমরা রাত্রিকেও নিয়ে যাই প্লিজ। আম্মু নিশ্চিত হয়ে বলে উঠল, এতে আবার জিজ্ঞেস করার কি আছে? রাত্রিও যাক। বগুড়ার পরিবেশ দেখুক, ভালো লাগবে ওর। রাত্রি আবারও না করবে তার আগেই আমি ওর পেটে চিমটি কেটে দিলাম। বেচারি শেষমেশ চিপায় পড়ে রাজি হয়ে গেল। আজ বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা সবাই। তবে আজ নিজস্ব কারে যাচ্ছি না আমরা। ইভেন রাজশাহী থেকে বাসে যাওয়া গেলেও বাস নামক উল্টির উৎসকে আমি বা ভাইয়া কেউই চুজ করিনি। এক কথায় জার্নি নামক ভয়ঙ্কর জিনিসটা আমরা দুই ভাই বোনের কেউই ঠিক নিতে পারি না। সামান্য কারে বসে 2 ঘন্টার জার্নিতেই উল্টি প্রসেস অন হয়ে যায় আমার। অগ্নি ভাইয়াও বেশিক্ষণ বাস বা কারে জার্নি করতে পারে না। তাই মোস্ট অফ দ্য টাইম বাসায় প্রাইভেট কার থাকা সত্ত্বেও বাইক নিয়ে ঘুরে বেড়ায়। রুশো ভাইয়ারও আগে আমাদের মতোই উল্টি হতো, তবে ইউএস যাওয়ার পর থেকে এখানে সেখানে ফ্লাইটে কারে করে যেতে যেতে অভ্যস্ত হয়ে গিয়েছে। আর রইল নিত্য আপু আর নিবিড় ভাইয়া, তারা তো আগে থেকেই স্ট্রং। যে কোনো পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে পারে খুব সহজেই, তাই তাদের কোনো প্রবলেমই নেই। আবার রাত্রিও আমার থেকে এসব ব্যাপারে কয়েক ধাপ এগিয়ে। মাঝখান থেকে বিপত্তি ঘটল শুধু আমায় আর অগ্নি ভাইয়াকে নিয়ে। 4 ঘন্টার জার্নিতে কোনোভাবেই আমরা কারে বা বাসে যেতে ইচ্ছুক নই। গেলে বোধহয় শহীদ হয়ে ফিরতে হবে আমাদের। বগুড়ায় এয়ারপোর্ট না থাকায় ফ্লাইটে যাওয়ার প্ল্যান ও মাঠে মারা গেল সবার। এখন বাকি থাকল শুধু ট্রেন নামক ফুরফুরে ভেহিকল।
এক কথায় ট্রেন জার্নি কথাটা শোনা মাত্রই মনটা ময়ূরের ন্যায় নেচে ওঠে আমার। ট্রেনে আমাকে আর ভাইয়াকে 10 ঘন্টা এক নাগারে জার্নি করালেও আমাদের কিচ্ছু হবে না। তাই অগত্যাই সবাইকে আমাদের 2 ভাই বোনের জন্য সব প্ল্যান ক্যান্সেল করে শেষমেশ ট্রেন ধরেই যেতে হবে। রাজশাহী থেকে সোজা বগুড়া যাওয়া যাবে না, তাই একেবারে সান্তাহার নেমে সেখান থেকে সিএনজি রিজার্ভ করে বগুড়া যেতে হবে এমনটাই কথা আছে। আমাদের রাজশাহী রেলওয়ে স্টেশনে টোটাল 5টা প্ল্যাটফর্ম। তার মধ্যে বর্তমানে 3টে প্ল্যাটফর্মে 3টে ট্রেন দাঁড়িয়ে আছে। যেহেতু এটাই শেষ সীমানা, আব্দুলপুরের পরেই আমাদের রাজশাহী, তবে তা বাঁকা পথে। আব্দুলপুর পার করে সোজা রেললাইন ধরে গেলে ভেড়ামারা। তাই এরপরে উত্তরবঙ্গের কোনো ট্রেন রাজশাহী পার করে যেতে পারে না। এখানেই শেষ হয়েছে রেলপথ, তাই ট্রেন আসার জন্য অপেক্ষা করতে হয় না, বরং ট্রেনই যাত্রীদের জন্য অপেক্ষা করে বসে থাকে। তবে সব জায়গা ট্রেনের মতো এখানে কোনোভাবেই সময়ের গরমিল হয় না। যদি ট্রেন 3টে ছাড়ার কথা থাকে তবে ঠিক 3টেতেই ছেড়ে দেবে। তাই সময় মেইনটেইন করেই বেরোতে হয়। 23 মিনিট এদিক ওদিক হওয়া মানেই ট্রেন হাওয়া। সেই হিসেবে আমরাও হাতে 15 মিনিট বেশি রেখে বেরিয়েছি। আম্মু আব্বু আমাদের সুবিধায় 2টো কেবিনের টিকিট বুক করেছে। তবে সিটগুলো এমনভাবে পড়েছে যে আম্মু আব্বু আমাদের বাচ্চা পার্টির ঠিক উল্টো দিকের কেবিনে বসেছে, আর আমরা এদিকে সামনে পেছনে মিলে পুরো কেবিন জুড়ে বসেছি। এদিকে 3টে সিট, আবার সামনের 3টে সিট মিলে আরামে আমরা 6 জন বসতে পারব। ভাবনা ছিল আমরা মেয়েরা এপাশে আর ছেলেরা ওপাশে বসবে, কিন্তু আমাদের সকলের ভাবনায় এক ট্যাঙ্কি জল ঢেলে দিয়ে অগ্নি ভাইয়া আর নিত্য আপু পাশাপাশি বসার বায়না ধরেছে। তবে আমার একটাই কথা, যে যেখানেই বসুক না কেন আমি জানালার পাশের সিট ছাড়ছি না কোনো মতেই। এটা আমার ছোট্টবেলার অভ্যেস। জানালার পাশে না সিট পড়লেও ছলে বলে কৌশলে যাত্রীদের উঠিয়ে তবে আমি ক্ষান্ত হই। মাঝে মাঝে উল্টি করে দেবার ভয়ও দেখাই। নিজেদের গা বাঁচাতে প্রতিবারই সিট বদলে ফেলে প্যাসেঞ্জারেরা। সিট নিয়ে যখন তুমুল গণ্ডগোল, তখন নিবিড় ভাইয়া সবাইকে এক ধমক মেরে চুপ করিয়ে দিল। আমাদের সামনের সিটে অগ্নি ভাইয়া আর নিত্য আপুকে বসিয়ে নিবিড় ভাইয়া আমার পাশে এসে বসে গেলেন। উনার ঠিক অপর পাশেই বসা রাত্রি। বর্তমানে রাত্রি আর রুশো ভাইয়া পরগাছার মতো মুখ ফুলিয়ে রেখেছে। তাদের মতে কাপলদের ভিড়ে তারা নিতান্তই কাবাবের মাঝে হাড্ডির স্বরূপ। এদিকে রুশো ভাইয়া চাচ্ছে রাত্রির পাশে বসতে, কিন্তু মুখ ফুটে আর বলে হয়ে উঠছে না ভাইয়ার। নিবিড় ভাইয়া ব্যাপারটা বুঝতে পেরে আমায় দাঁড়িয়ে যেতে বললেন। হঠাৎ আমায় দাঁড়াতে বলার কোনো কারণ বুঝে উঠতে না পারায় আমি ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলাম, দাঁড়াবো কেন? কথা না মানায় উনি আবারও ধমক দিয়ে উঠায় চটজলদি উঠে দাঁড়ালাম আমি। উনি রুশো ভাইয়াকে নিজের জায়গায় এসে বসতে বলে আমার বসা জায়গায় ফুসফুস করে সরে এসে বসে পড়লেন। আমি অবাক দৃষ্টিতে চেয়ে হকচকিয়ে বলে উঠলাম, আরে আরে এ কি করছেন? আমার উইন্ডো সিটে আপনি বসলেন কেন? উনি আমার কোনো প্রশ্নের জবাব না দিয়ে হেঁচকা টান মেরে নিজের কোলে বসিয়ে দিলেন। যা দেখে সবার মুখ অটোমেটিক্যালি হা হয়ে গেল। রুশো ভাইয়ার চোখ তো মনে খুলে বেরিয়ে আসবে। অগ্নি ভাইয়া নিবিড় ভাইয়ার এমন কাণ্ডে মুখ ঘুরিয়ে কাশতে শুরু করে দিল। এদিক রাত্রি অবাক হয়ে গালে হাত দিয়ে ড্যাব ড্যাব করে চেয়ে রয়েছে আমাদের দিকে, সাথে নিত্য আপু ঠোঁট চেপে হেসে চলেছে। রুশো ভাইয়া রাত্রির পাশে জায়গা ফাঁকা পেয়ে ততক্ষণাৎ এক লাফ মেরে এসে বসে পড়ল। আপনি আমায় কোলে নিলেন কেন? ছাড়ুন বলছি।
যান ভাইয়ার পাশে গিয়ে বসুন। শাট আপ অনন্যা। ওদের মাঝে আমি গিয়ে বেকার কাবাব মেয়ে হাড্ডি হতে পারব না। চুপচাপ বসে থাকো। তোমার উইন্ড সিট চাইতো তাই না? তাহলে ভদ্রভাবে বসে থাকো। একদম নড়াচড়া করবা না, না হলে নিচে বসিয়ে রেখে দেব। নিবিড় ভাইয়ার কথার রেশ ধরে রুশো ভাইয়াও দাঁত কেলিয়ে বলে উঠল, ফ্রি ফ্রি এত আরামদায়ক সিট পেয়েছিস ছুটকি। বাহ বাহ, তোর কি লাক ভাইয়া। আয়া অমনি রুশো ভাইয়া চুপ করে গেল। আমাদের দিক থেকে মুখ ঘুরিয়ে রাত্রির মুখপানে তাকিয়ে দাঁত কেলিয়ে ভাইয়া বলল, হ্যালো অ্যাটম বন্ধু। রাত্রি রেগেমেগে হাত উঠাতে নিলেই রুশো ভাইয়া ততক্ষণাৎ নিজের নাক চেপে ধরে বলে উঠল, ট্রাস্ট মি। আর একবার মারলে আমার নাকটা মারা যাবে। রুশো ভাইয়ার কথায় না চাইতেও ফিক করে হেসে উঠলাম আমি। অগ্নি ভাইয়া হাসতে হাসতে বলে উঠল, আরে নাক আবার কিভাবে মরে রে ভাই? রুশো ভাইয়া মাথা চুলকে বলল, আই ডোন্ট নো বাট নাক ফাটানোর ভয় এবার নাক কেটেই ফেলবো আমি। যদি ওগি এন্ড দ্য ককরোচের ওগির মতো নাক খুলে রাখার সিস্টেম থাকতো দেন আমি নাক খুলে রেখে দুষ্টুমি করা হয়ে গেলে আমার টুপ করে লাগিয়ে নিতাম। রুশো ভাইয়ার এমন বোকার মতো কথায় পুরো কেবিন জুড়ে হাসির রেশ উঠে গেল। আমি নিবিড় ভাইয়ার কোলের মধ্যে বসে থেকে হু হা করে হাসতে লাগলাম। তবে ভীষণ অস্বস্তি হচ্ছে আমার। এভাবে কারো কোলে বসে যাওয়া যায় নাকি? আমি একটু নড়েচড়ে উঠতে নিলেই দুহাতে আমার কোমর চেপে ধরে ঝাঝালো কণ্ঠে উনি বলে উঠলেন, সমস্যা কি? চুপচাপ থাকা যায় না? দেখো আমার রাতে ঘুম হয়নি, আর সকালবেলা তো গোছগাছ আর দৌড়াদৌড়ির ওপরই কেটে গেছে। একটু শান্তিমতো বসে রেস্ট নিতে দাও। আম রিয়েলি ভেরি টায়ার্ড। উনার কথায় আর কিছু বললাম না, কারণ আমার নিজেরও একই অবস্থা। সারারাত উত্তেজনায় ঘুম হয়নি আমার। উনার কোলে বসে অস্বস্তি লাগলেও এক অদ্ভুত রকমের উষ্ণতা অনুভব করছি আমি। তার সাথে চলতি ট্রেনের জানালা দিয়ে আসা গাহিম করা হিমেল হাওয়া, যা মনটাকে ছুঁয়ে যাচ্ছে গভীরভাবে। সবাই যখন আড্ডায় মত্ত তখন আমার চোখে নেমে আসতে লাগল রাজ্যের ঘুম। অনেক চেষ্টা করেও চোখজোড়া খুলে রাখতে পারলাম না আমি। শেষমেশ ঘুমের সাথে কঠিন যুদ্ধে পরাজিত হয়ে গুটিসুটি মেরে ঘুমিয়ে গেলাম আমি নিবিড় ভাইয়ার উষ্ণ বুকে মাথা রেখেই। আমায় নিজের বুকে গা এলিয়ে দিতে দেখে নিবিড় ভাইয়া মুচকি হেসে আমার ললাটে নিজের ওষ্ঠদ্বয় দ্বারা গভীর চুম্বন এঁকে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলেন। ঘুমের ঘোরে উনার স্পর্শ অনুভব করলেও চোখ খুললাম না। এত শান্তির ঘুম সহজে পাওয়া যায় না, তাই শুধু শুধু ঘুমটা বরবাদ করে পড়ে আফসোস করতে চাই না আমি। হেই ব্রো, ছুটকি তো ঘুমিয়ে পড়ল। হুসস, ঘুমোক, শরীর ক্লান্ত অনেক, ওকে জাগিও না। পিটপিট করে চোখ খুলতেই অনুভব করলাম আমি হাওয়ায় ভাসছি। আচমকা এমন অনুভব হওয়ায় হকচকিয়ে উঠলাম আমি। চোখ মেলে তাকাতেই প্রথমে চোখে পড়ল নিবিড় ভাইয়ার ক্লান্তিমাখা মুখখানা। উনি আমায় কোলে নিয়ে হাঁটছেন। মাথা উঁচু করে আশেপাশে চোখ বোলাতেই বুঝলাম আমরা এখন শহর থেকে ভেতরে গ্রামের কাঁচা রাস্তায় অবস্থান করছি। আমাদের সামনে অগ্নি ভাইয়া, নিত্য আপু, আম্মু আব্বু আর পাশে রুশো ভাইয়া আর রাত্রি। রাত্রি মুখ ফুলিয়ে গটগট করে হেঁটে যাচ্ছে আর রুশো ভাইয়া মুখ কাচুমাচু করে লাগেজ টানতে টানতে এগোচ্ছে। গ্রামে পৌঁছে গিয়েছি আমরা। তার মানে গত 4 ঘন্টা যাবৎ মরার মতো ঘুমিয়েছি আমি? এটাও সম্ভব।
ভাইয়া আমাকে নামিয়ে দিন, আমি যেতে পারব। আমার কথায় কিঞ্চিত বিরক্ত হলেন উনি। সামনে তাকিয়ে হাঁটতে হাঁটতেই বলে উঠলেন, এতক্ষণ যখন পারো নি আর এইটুকু রাস্তা পারতে হবে না। এই তো চলেই এসেছি। বলেই আর ৩৪ ধাপ এগিয়ে আমায় কোল থেকে নামিয়ে দিলেন উনি। আমি আশেপাশের পরিবেশ দেখে বোঝার চেষ্টা করতে লাগলাম এখন ঠিক কটা বাজে। আকাশে সূর্যের অবস্থান দেখে অনুমান করলাম এখন বিকেল ৪টে বেজে এসেছে প্রায়। নিবিড় ভাইয়া বেশ ভালোই ঘেমে গিয়েছেন। গায়ে থাকা শার্ট লেগে গিয়েছে উনার শরীরের সাথে। উনার এই ক্লান্তিমাখা মুখটাও যেন কত স্নিগ্ধতায় ঘেরা। উনি আমায় নামিয়ে দিয়ে হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘামগুলো মুছে নিয়ে বলে উঠলেন, আমায় না দেখে সামনের দিকে তাকাও। উনার কথায় লজ্জায় চোখ নামিয়ে নিলাম আমি। রুশো ভাইয়া লাগেজ টানতে টানতে পেছনে এসে বলে উঠল, मैं तो मार गया रे छुटकी। তুই তো কত আরাম করে এলি। কি লাখ রে ভাই তোদের। শালার আমার কপালি ফুটটা। আমি রুশো ভাইয়ার দিকে মুখ ফিরিয়ে কিছু বলবো তার আগেই সদর দরজা খুলে গেল। আম্মু ততক্ষণাৎ আমাদের ইশারা করল মাথায় কাপড় দিতে। আমি, নিত্য আপু আর রাত্রি চটজলদি মাথায় ওড়না টেনে দিলাম। ভেতর থেকে বেরিয়ে এলো এক হাস্যজল প্রতিমা। ইনি হলেন আমার চাচিমনি। আমার আব্বুরা ৩ ভাই, তার মধ্যে ইনি ছোট চাচ্চুর ওয়াইফ। দরজা খুলে আমাদের সকলকে দেখেই খুশিতে চোখ চিকচিক করে উঠল চাচিমনির। আমাদের সবাইকে ভেতরে প্রবেশ করতে বলে বাড়ির সবাইকে ডাকতে লাগলেন উনি। আমরা সবাই ধীর পায়ে বাড়িতে প্রবেশ করলাম। দুতলা পাকা বাড়ি, নিচে বিশাল এক উঠান। বাড়িটা আকারে আসলেই অনেক বড়। যৌথ পরিবার থাকার জন্য পারফেক্ট। শোনা যায় একসময় দাদুভাই গ্রামের মোড়ল ছিলেন, সাথে ছিলেন বেশ সম্পদশালীও। দাদুবাড়ি আসেনি ২ বছর হবে। এও ২ বছরে তেমন কোনো পরিবর্তন না হলেও বাড়ির উঠানটা খানিকটা পরিবর্তন হয়েছে। উঠানটা আগে কাঁচা ছিল, এখন পাকা করা হয়েছে। ক্ষণিকের মধ্যেই ধীর পায়ে উঠানে এসে উপস্থিত হলেন দিদুন। দিদুনের বয়স এক্সাক্টলি কত তা জানা নেই আমার, তবে এখনো নিরদ্বিধায় হাঁটা চলা করতে পারে দিদুন। মাথার চুলগুলো সব লালচে, যেমনটা পাকা চুলে মেহেদি লাগালে হয় ঠিক তেমন। চেহারায় বয়সের ছাপের সাথে কুঁচকে যাওয়া চামড়াও দিদুনের সৌন্দর্য বিন্দুমাত্র কমাতে পারেনি বলে আমার ধারণা। বরং আরও অদ্ভুত রকমের সৌন্দর্যের সৃষ্টি করেছে দিদুনের চেহারায়। তবে দিদুন আর আগের মতো হাসিখুশি মাখা মুখে থাকে না। 10 বছর আগে দাদুভাই গত হওয়ার পর থেকেই এমন গম্ভীরতা ছেয়ে গেছে দিদুনের রন্ধ্রে রন্ধ্রে। দিদুনকে আসতে দেখেই রুশো ভাইয়া একটা ডুব দিলে 2 ধাপ পিছিয়ে গেল। পরমুহূর্তে দিদুনের হাতে লাঠি না থাকায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রুশো ভাইয়া। দিদুনকে দেখেই আম্মু আব্বু গিয়ে সালাম করল। আমরাও একে একে এগিয়ে গিয়ে দিদুনকে সালাম করলাম। দিদুন সবাইকেই তার তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গম্ভীর গলায় বলে উঠলেন, হবু নাতবউ কোনটা? আম্মু নিত্য আপুকে দেখিয়ে দিয়ে বলল, এই যে মা, ওর নাম। আর কিছু বলার আগেই দিদুন হাত মেলে আম্মুকে থামিয়ে দিয়ে নিত্য আপুকে উদ্দেশ্য করে বলে উঠলেন, নাম কি? নিত্য আপু কিছুটা ভরকে গিয়ে তাও নিজেকে স্বাভাবিক রেখে বলে উঠল, নিত্য। দিদুন কপাল কুচিকে আরও গম্ভীর গলায় বলে উঠলেন, নাম জিজ্ঞেস করলে পুরো নামটা বলতে হয় জানো না? নিত্য আপু আগের থেকেও নার্ভাস ফিল করে বলে উঠল,
দুঃখিত। আমার নাম সানজানা সাবরিন নিত্য। দিদুন এবার কিছুটা আশ্বস্ত হয়ে বলে উঠলেন। তোমরা সবাই গিয়ে গোসল করে পরিষ্কার হয়ে এসো আগে, তারপর কথা বলছি। সালমা, ওদের নিয়ে যাও, তার মামুনকে বলো ছেলেদের পুকুরে নিয়ে যেতে। পুকুরের নাম শুনতাই রুশো ভাইয়া এক প্রকার চেঁচিয়েই ওয়াট বলে উঠল। সাথে সাথেই অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া রুশো ভাইয়ার ঠোঁট চেপে ধরে জোরপূর্বক হেসে দিয়ে বলে উঠল, ও কিছু না দিদুন, ওকে পিঁপড়ে কামড়েছে মাত্র। দিদুন চোখের দৃষ্টি আরো তীক্ষ্ণ করে রুশো ভাইয়াকে নিচ থেকে উপরে একবার দেখে নিয়ে বলে উঠল, এটা ওই আমচোরটা না? দিদুনের 5 বছর আগের কথাও মনে আছে দেখে আমার আর ভাইয়ার কাশি উঠে গেল। আর রুশো ভাইয়া তো পারছে না মাটি দুফাক করে ভেতরে ঢুকে যেতে। রুশো ভাইয়ার চেহারা বর্তমানে একদম দেখার মতো হয়েছে। মাঝখান থেকে রাত্রি রুশো ভাইয়াকে এমন অসহায় পরিস্থিতিতে দেখে সবার আড়ালে মিটিমিটি হেসে চলেছে। এটা একটা পুকুর? লাইক সিরিয়াসলি? রুশোর প্রশ্নে মামুন হালকা হেসে বলে উঠল, এটা পুকুরও না আবার দিঘিও না। আবার যদি পুকুর বলো তো পুকুর, অথবা দিঘি বলো তো দিঘি। নিবিড় কপাল কুঁচকে ঠোঁটের এক সাইডে কামড়ে ধরে জিজ্ঞেস করল, পুকুরও না আবার দিঘিও না, তবে কি এর মাঝামাঝি কিছু? ঠিক তাই। কেউ বলে দিঘি তো কেউ বলে পুকুর। এক কথায় ছোট দিঘিও বলতে পারেন। একসময় আরো বড় ছিল দিঘিটা, তবে এর পাশে মাটি দিয়ে ভরাট করে ঘরবাড়ি তোলায় আকারে বেশ খানিকটা ছোট হয়ে গিয়েছে। ওদিকটায় দেখো, একটা ডিঙ্গি নৌকো বাঁধা। বর্ষায় দিঘি ভরে উঠলে ছেলেপেলেরা নৌকো অথবা ভেলা বানিয়ে এপার থেকে ওপারে ঘুরে বেড়ায়। সত্যিই মণিমুগ্ধকর। আচ্ছা, এখানে আসার পথে আরো কয়েকটা ছোট ছোট পুকুর দেখলাম, ওগুলো ছেড়ে এখানে গোসল করতে আসো কেন? ও হ্যাঁ, তোমাদের বলা হয়নি? ওগুলোতে আসলে মাছ চাষ করা হয়। আর তাছাড়া পুকুরের পানি ভীষণ ঘোলাটে ধরনের হয়। এখানকার পানি অনেক স্বচ্ছ। আমাদের আদমদিঘি উপজেলার প্রধান উৎসই হল মৎস্য ব্যবসা। এখানে রেণু পোনা বিক্রয়ের জন্য নামকরা। এখানে সব মিলে 7-8টা মৎস্য খামার আছে। আর পুকুরগুলি মৎস্য ব্যবসায়ীদের নিজস্ব তত্ত্বাবধানেই থাকে। সেখান থেকে ডিমওয়ালা মাছ ধরে কৃত্রিম উপায়ে বিভিন্ন মাছের রেণুপোনা উৎপাদন করা হয়। একটু থেমে মামুন আবারও বলতে শুরু করল, এখানকার প্রায় 75% মানুষই মাছের ব্যবসার সাথে সংযুক্ত। এমনকি আমরাও। আর বাকি 25% মানুষ কৃষিকাজ, চাকুরি অথবা অন্যান্য পেশায় নিযুক্ত। অগ্নি চিন্তিত হয়ে বলে উঠল, সবই বুঝলাম, তবে দিদুন এমন একটা পদ্ধতি চালু করল কেন যে ছেলেরা এখানে এসে গোসল করবে আর মেয়েরা বাড়ির বাথরুমে? মামুন হাসল। আবারও মুচকি হেসে বলে উঠল, আগে থেকেই এমন পদ্ধতি চালু ছিল, কিন্তু তোমরা তো দাদুবাড়ি বেশি আসোইনি। বছর খানিক পরপর এসেছ, তাও 2-3 দিনের জন্য। তাছাড়া আগে বাড়িতে মেয়েদের জনসংখ্যা কম ছিল, তাই তোমরা এলে বাড়ির বাথরুমই ব্যবহার করতে দিত। অবশ্য চাচা চাচি আসে বছরে 2 বার করে। তোমরা তো আবার নানুবাড়ি বলতে পাগল,
নওগাঁ আমাদের পার্শ্ববর্তী জেলা হবার পরও বগুড়া আসতে চাও না তোমরা? এই তো মাত্র 2 ঘন্টার রাস্তা, সান্তাহারের পরেই নওগাঁ। অগ্নি মুখটা মলিন করে বলল, আসলে ছোটবেলা থেকেই নানুবাড়িতে বেশি থাকা হয়েছে, তাই আর এদিকটায় বেশি আসা হয়নি। হঠাৎ ওদের কথা বলার মাঝেই নিবিড় খেয়াল করল পাশে রুশো নেই। আরে রুশো গেল কই? নিবিড়ের কথায় অগ্নি আর মামুনও ঘাড় ঘুরিয়ে রুশোকে খুঁজতে লাগল। নিবিড় পেছনে ফিরে তাকাতেই দেখল রুশো ওদের থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে। হেই ড্রিমার, ওখানে কি করছো? বিকেল গড়িয়ে পড়ছে তো, কাম ফাস্ট। নিবিড়ের ডাক সম্পূর্ণ উপেক্ষা করে রুশো আরও দুধাপ পিছিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, নো নো নো। আমি ওই পুচকু হোক আর বড় হোক কোনো দিঘি ফিগিতে গোসল করতে পারবো না। তোমরা করো, আমি গেলাম বাবা। বলেই রুশো উল্টো দিকে ঘুরে পালাতে উদ্যত হওয়া মাত্রই অগ্নি নিবিড়কে ইশারায় ধর ওটাকে বলেই দৌড় লাগালো, সাথে নিবিড়ও ছুটল রুশোকে ধরে আনতে। এদিকে মামুন হাতে 3টে গামছা ধরে বোকার মতো চেয়ে রইল ওদের ছোটাছুটির দিকে। অগ্নি দৌড়ে গিয়ে রুশোর শার্টের কলার পেছনে থেকে ধরে ফেলায় রুশো আর এগোতে পারল না। কিন্তু তার দৌড়ানো এখনও চালুই রয়েছে। দৌড়ানো সত্ত্বেও এগোতে না পারায় রুশো বিস্ময় ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দাঁত কেলিয়ে ভ্রু নাচানো অগ্নিকে দেখে খানিকটা অপ্রস্তুত হয়ে পড়ল। কোথায় পালাচ্ছিস? গোসল না করে গেলে দিদুন বাড়িতে ঢুকতে দেবে না, ভুলে যাস না। রুশো ঠোঁট উল্টে কপাল কুঁচকে করুণ চোখে বলে উঠল, ব্রো প্লিজ, আমি পারব না। কোথায় সুইমিং পুল আর কোথায় এই মিনি দিঘি না পিগি? এটা মিনি হলে বিগার কেমন হবে ভাবলেই ভয় করছে আমার। আমি ডুবে যাব ব্রো, ডুবে যাব আমি। নিবিড় এসে রুশোর কাঁধে হাত রেখে বলল, আরে কিচ্ছু হবে না, আমরা আছি তো। অগ্নি বুঝল রুশোকে কিছু বলে কোনো লাভ হবে না, তাই চোখের ইশারায় নিবিড়কে রুশোর বাম দিক ধরে উঠাতে বলল। নিবিড় চোখের পলক ঝাপটিয়ে সম্মতি জানিয়ে রুশোর বা হাত ধরল। এদিকে অগ্নি রুশোর ডান দিকে ধরে দুজনে মিলে ওকে শূন্যে তুলে এগোতে লাগল। হেই ব্রোস, প্লিজ লিভ মি, আমি মরে যাব। আমার স্টোরিগুলো ইনকমপ্লিট থেকে যাবে, আমার বউ বিয়ের আগেই বিধবা হয়ে বসে থাকবে, আমার বেবি আর্থে আসার আগেই পাপ্পাকে হারাবে। শাট আপ রুশো, সামান্য দিঘিতে গোসল করলে কেউ মরে যায় না। ডাফার। অগ্নি রুশোকে ধমকাতে ধমকাতে আনতে লাগল, কিন্তু রুশো অগ্নির একটা কথাও কানে নিচ্ছে না। বাচ্চাদের মতো হাত পা ছোটাছুটি করেই যাচ্ছে। নিবিড় আর অগ্নি মিলে রুশোকে বহুকষ্টে দিঘির পাড়ে নিয়ে এসে থামল, তবে এখনো ছেড়ে দেয়নি ওকে, শূন্যে ভাসিয়েই রেখেছে। অগ্নি দিঘির পানে চেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে নিবিড়কে ইশারা করে কিছু একটা বলতেই নিবিড় ঠোঁট কামড়িয়ে একটু চিন্তা করে সম্মতি জানাল। 3 অগ্নি, 2 নিবিড়, 1 দুজনে একসাথে। বলেই দুজনে একসাথে রুশোকে দিঘির পানিতে ছুঁড়ে ফেলে দিল। ইয়া, আমি মরে গেলাম বলে চেঁচিয়ে ঝোপাত করে পানিতে গিয়ে পড়ল রুশো। সাথে সাথেই রুশোর কর্তৃক দিঘিতে ঘনত্বের ফলে অপসারীকৃত পানি এসে ছিটকে পড়ল অগ্নি আর নিবিড়ের গায়ে। হেই ব্রো, আমাকে বাঁচাও, আমি ডুবে যাচ্ছি বলেই পানিতে হাত পা ছাড়িয়ে ছোটাছুটি করতে লাগল রুশো। আর এদিকে অগ্নি আর নিবিড় ভ্রু কুঁচকে একে ওপরের মুখ চাওয়াচাওয়ি করছে। মামুন এতক্ষণে এতসব কাণ্ডকারখানা দেখে ধপ করে মাটিতে বসে মাথায় হাত চেপে ধরেছে।
এভাবে অনেকক্ষণ ছোটাছুটির পর যখন রুশো বুঝল ও ডুবে যাচ্ছে না তখনই অনুভব করল পায়ের গোড়ালি পার করে উপরে ওঠা কাদার স্পর্শ। রুশো খুশি হয়ে পানিতে থেকেই লাফাতে লাফাতে চেঁচিয়ে বলে উঠল, হেই ব্রোস, আম ফাইন। এই দিঘি তো আমার হাইটের থেকেও কম গভীর। হা হা হা। অগ্নি কপাল কুঁচকে চোখ ছোট ছোট করে হাত উঠিয়ে বলে উঠল, এত লাফাস না, আর একটু পাছালেই তলিয়ে যাবি। ওখান থেকেই গভীরতা শুরু হয়েছে বলা যায়। সাঁতরে এগিয়ে আয় ফাস্ট। রুশো অগ্নির কথায় অনেকটা ভয় পেয়ে চটজলদি সাঁতরে এগিয়ে আসল। রুশো এগিয়ে আসতেই অগ্নি আর নিবিড় দুজন দুজনের দিকে তাকিয়ে চল শালা বলেই গা থেকে প্যান্ট আর শার্ট খুলে ঝাঁপ দিল পানিতে। সাথে সাথেই দিঘির পাড়ে আছে পড়ল ছিটকে আসা জলগুলো। বিরক্তির চূড়ান্ত সীমায় পৌঁছে আমি, রাত্রি আর নিতু আপু দাঁতে দাঁত চেপে মেঝেতে স্থির দৃষ্টি নিক্ষেপ করে বসে আছি। বিরক্তি আমাদের পুরোপুরি গ্রাস করে চলেছে। তাও এমনি এমনি নয়, তার উল্লেখযোগ্য কারণও রয়েছে। আর তার কারণখানা এই যে আমাদের গোসলের আগে চুলে তেল দিতে বসানো হয়েছে। চাচিমনি, বড় চাচি আর মাসুম ভাইয়ের বউ মিলে আমাদের তিনজনের মাথাকে ফসলের মাঠ ভেবে চাষ করে যাচ্ছে। আমার এখন ইচ্ছে করছে হাত পা ছেড়ে দিয়ে ভ্যা ভ্যা করে কাঁদতে। কালকেই শ্যাম্পু করে চুলগুলোকে কত সুন্দর করে ওয়াশ করিয়েছিলাম, আর আজই আমার ওয়াশ করা স্মুথ এন্ড সিল্কি চুলগুলোকে তেলে চুবিয়ে লুটুপুটু করে ছাড়ল এরা। দিদুনের ভয় কিছু বলতেও পারছি না। চুপচাপ এই নির্মম অত্যাচার সহ্য করে যেতে হচ্ছে আমাদের। প্রায় 15 মিনিট পর আমাদের তিনজনকে ছেড়ে দিয়ে বড় চাচি বলল, এখন গিয়ে গোসল করে এসো। বড় চাচির কথাটা বলতে দেরি হলেও আমাদের বসা থেকে লাফিয়ে উঠতে দেরি হয়নি। আমি মুখে জোরপূর্বক হাসি ফুটিয়ে আচ্ছা বলেই রাত্রি আর নিত্য আপুকে নিয়ে এক ছুটে বাথরুমে গিয়ে ঢুকে পড়লাম। যেহেতু এক এক করে গোসল করলে সন্ধে নেমে আসত, তাই সবাই একসাথে গোসল সেরে ফেলাই ভালো। যেহেতু বাথরুমও বেশ বড়। বাথরুমে ঢুকতেই রাত্রি আর নিত্য আপুর চুপসে যাওয়া মুখটা আগের থেকেও আরও বেশি চুপসে গেল। কারণ এত বড় গোসলখানায় না আছে কোনো ট্যাপ আর না আছে কোনো ঝরনা। যা আছে তা শুধুমাত্র টিউবওয়েল। আগে গোসল করতে এসে এই টিউবওয়েল ঝাঁকিয়ে বালতি ভরতেই আমার আধা ঘন্টা লেগে যেত। তাই আমার গোসলের সময় আম্মু সবসময় পানি ভরিয়ে দিয়ে যেত। অনুরে, বাড়িতে মোটর লাগানো নেই? আমি ঠোঁট উল্টে দু কাঁধ উঁচু করে বলে উঠলাম, আছে, তবে সেটা সেচ দেওয়ার জন্য শুধু। বাথরুমে পানির লাইন দেওয়া হয়নি। টিউবওয়েল চেপে বালতি ভরিয়ে গোসল করা ছাড়া উপায় নেই আর। আমার জবাবে নিত্য আপু আর রাত্রি দুজন দুজনের দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে আবারও আমার দিকে তাকাল। ততক্ষণে আমি সাথে করে আনা কাপড় আর গামছা তারে রেখে আবারও ওদের সামনে গিয়ে দাঁড়ালাম। শুনো, আমি বলি কি, এক এক করে তিনজনই একবার একবার করে বালতি ভরিয়ে নেই, তাহলেই হয়ে যাচ্ছে। আমার আইডিয়াটা বোধহয় নিত্য আপু আর রাত্রির পছন্দ হল। তাই কেউ আর কথা না বাড়িয়ে সম্মতি জানাল। প্রথমে আমি এক বালতি পানি ভরিয়ে নিলাম। তিনজনই তিনটে মগে পানি নিয়ে গায়ে ঢেলে গোসল করতে লাগলাম। পানি শেষ হলে এরপর নিত্য আপু পানি ভরিয়ে নিল। এভাবেই এক এক করে তিনজনই টিউবওয়েল চেপে পানি ভরিয়ে গোসল সারতে লাগলাম। অগ্নি, নিবিড় আর রুশো পানি ছিটাছিটি করে হাসতে হাসতে গোসল করছে।
অগ্নি আর নিবিড় একটু পর পর পানিতে ডুব দিয়ে আবারও মাথা বের করে হেসে চলেছে। শুধুমাত্র রুশো এখন পর্যন্ত একবারও সাহস করে ডুব দেয়নি। ওই তুই ডুব দিচ্ছিস না কেন? আরে ব্রো, ভয় করছে যদি ডুবে যাই। অগ্নি রুশোর ভয় পাওয়া দেখে ভিলেনি হাসি দিয়ে নিবিড়কে ইশারা করল রুশোর কাঁধে হাত রাখতে। নিবিড় অগ্নির ইশারা বুঝতে পেরে দাঁত কেলিয়ে রুশোর কাঁধে হাত রাখল। এবার অগ্নি রুশোর গাল টেনে দিয়ে দুজনে মিলে একসাথে রুশোকে পানির ভেতরে চুবানি খাইয়ে ছাড়ল। রুশো এক ডুব দিয়ে ধরফরিয়ে উঠে মাথা বের করতেই অগ্নি আর নিবিড়ের চোখ বড় বড় হয়ে গেল। রুশো কাশতে কাশতে অগ্নি আর নিবিড়কে নিজের দিকে এভাবে ড্যাবড্যাব করে চেয়ে থাকতে দেখে চোখ ছোট ছোট করে বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড ব্রোস? তোমরা আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? হুয়াই? অগ্নি আর নিবিড় দুজনের দিকে একবার তাকিয়েই পর মুহূর্তে আবারও রুশোর দিকে তাকিয়ে হু হা করে হাসতে শুরু করল। অগ্নি হাসতে হাসতে রুশোর মাথার দিকে আঙুল দিয়ে ইশারা করে হাসার বেগ আরও বাড়িয়ে দিল। রুশো কিছু বুঝতে না পেরে মাথা ঝাঁকাতেই ওর মাথা থেকে টু সরে একটা ব্যাঙের বাচ্চা অর্থাৎ ব্যাঙাচি লাফ মেরে পানিতে পড়ে গেল। যা দেখে নিবিড় আর অগ্নি আরও তুমুল বেগে হাসতে শুরু করল। রুশো ব্যাঙটাকে ওর মাথা থেকে লাফিয়ে পানিতে পড়ল দেখে চোখ বড় বড় করে চেঁচিয়ে উঠল, ওহ নো, মেন্ডাক! চেঁচিয়েই তাড়াহুড়ো করে সাঁতরে পারে উঠে গেল রুশো। অগ্নি আর নিবিড় রুশোর সামান্য ব্যাঙ দেখে ভয় পাওয়া নিয়ে আরও জোরে হাসতে হাসতে দিঘির পাড়ে এসে উঠল। হু, তোমরা হাসছ? ওই মেন্ডাকটা আমার মাথাটাকে খেলার মাঠ বানিয়ে দিল। কোথায় তোমরা মেন্ডাকটাকে বকবে তা না হাসছ? দ্যাটস নট ফেয়ার ব্রোস। অগ্নি হাসতে হাসতে রুশোর গাল টেনে ওর ঘাড়ে হাত রেখে বলল, আস্ত জোকার একটা, বাড়ি চল না হলে ঠান্ডা লেগে যাবে। মামুন এগিয়ে এসে ওদের হাতে 3টে গামছা ধরিয়ে দিয়ে বলল, গা মুছে নাও, বাড়িতে গিয়ে কাপড় দেওয়া হবে। ওয়েট, কাপড় দেওয়া হবে মানে? আমরা তো কাপড় এনেছি। মামুন হাসল, আবারও বলল, বাড়িতে গেলেই বুঝতে পারবে। বলেই হাঁটা ধরল। নিবিড়, অগ্নি আর রুশো যা হবে পরে দেখা যাবে ভাবে আর কিছু না বলে গামছা দিয়ে মাথা মুছতে মুছতে মামুনকে ফলো করে এগোতে লাগলো। কোনোরকমে গামাথা ভিজিয়ে কাপড় বদলে বের হলাম আমি, নিত্য, আপু আর রাত্রি। নিজেকে কেমন খ্যাত খ্যাত লাগছে ভাবেই কান্না পাচ্ছে আমার। চুলগুলোর হাল বেহাল। কেন যেন তেল দিলে শুধু চুলই না, হাত পা মুখ চোখ সবকিছুই কালো কালো লাগে। নিজেকে এখন তৈলাক্ত ভূতের মতো লাগছে আমার। যেটুকু পানি দিয়ে গোসল সারলাম তাতে তেলের ছিটে ফোঁটাও ওঠেনি, বরং তেলগুলো পুরো গা জুড়ে লেপ্টে গেছে আমাদের। তাই কারো মুখেই হাসি নেই। তিনজনই মুখ ফুলিয়ে রেখেছি আমরা। গোসল থেকে বেরোতেই সামনে পড়ল দিদুন। আমাদের নিচ থেকে ওপর পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখে গম্ভীর গলায় দিদুন বলল, ভালো করে চুল মুছে খেতে এসো, দুপুরে নিশ্চয় খাওনি। আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই দিদুন আমাদের পাশ কাটিয়ে গটগট করে চলে গেলেন। দিদুন যেতে আমরা তিনজনে হাফ ছেড়ে বাঁচলাম। আচ্ছা অনন্যা, দিদুন কি সব সময় এমন গোমরা মুখে থাকেন? আমি একটা দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়িয়ে বলে উঠালাম, 10 বছর আগে যখন থেকে দাদুভাই গত হয়েছে তখন থেকেই দিদুন এমন গম্ভীর ও চুপচাপ। এই 10 বছরে কখনো হাসতে দেখিনি আমি দিদুনকে। তার মানে তোর দাদুভাইকে দিদুন অনেক ভালোবাসত তাই না রে? রাত্রির প্রশ্নে আমি আবারও হ্যাঁ বোধক মাথা নাড়ালাম।
কেউ আর কিছু বলল না। নিশ্চুপ হয়ে মাথা মুছায় মনোযোগ দিল নিত্য আপু আর রাত্রি। হোয়াট? অগ্নি, নিবিড় আর রুশোর একসাথে ওয়াট বলে চেঁচানোয় দুহাতে কান চেপে ধরল মামুন। আস্তে আস্তে কান থেকে হাত সরিয়ে একবার গলা খাকারি দিয়ে মামুন বলল, কিচ্ছু করার নেই, এটা পড়তে হবেই সন্ধ্যের পর। এ বাড়ির নিয়ম এটা, তাই বলে লুঙ্গি। অগ্নি, হুম। বড় হয়ে পড়াশোনার বাহানায় রাতে তো থাকতে না, তাই জানো না? চাচ্চুকে জিজ্ঞেস করে দেখো, এখন বাড়ির সব পুরুষেরাই লুঙ্গি পরবে। এটা আবার কেমন নিয়ম রে ভাই? ম্যায় তো বখলা গেয়া রে বাবা। রুশো, আচ্ছা লুঙ্গি পরাটা কি খুব বেশি জরুরি? না পরলে কি খুব খারাপ হয়ে যাবে? নিবিড়, মামুন মুখটা অসহায়ের মতো করে বলে উঠল, শুধু খারাপ না, বহুত খারাপ হয়ে যাবে। তোমরা পরে নিয়ে নিচে এসো, আমি গেলাম। বলেই মামুন ঘর থেকে বেরিয়ে গেল। রুশো মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে গেল। নিবিড় ভ্রু কুচকে লুঙ্গির দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ঠোঁট উল্টে বলে উঠল, আচ্ছা এটাকে কিভাবে পরে রে অগ্নি? নিবিড়ের প্রশ্ন শুনে এবার অগ্নিও মাথায় হাত দিয়ে ধপাস করে বিছানায় বসে পড়ল। হঠাৎ রুশো মাথা চুলকে বলে উঠল, হেই ব্রোস, আই হ্যাভ এন আইডিয়া। ইউটিউব মামু তো আছেই, টিউটোরিয়াল দেখে নাও। হায়রে, শেষমেশ লুঙ্গি পরার টিউটোরিয়াল দেখতে হবে? বলেই আর কোনো উপায় না পেয়ে ইউটিউব দেখে কোনোমতে পেঁচিয়ে পুচিয়ে লুঙ্গি পরে নিল রুশো, অগ্নি আর নিবিড়। উঠানে পার্টি বিছিয়ে খেতে বসিয়েছে দিদুন আমাদের। যেহেতু শুধু আমরাই দুপুর থেকে না খেয়ে রয়েছি, তাই আমরা বাদে বাড়ির বাকিরা বসেনি খেতে। আম্মু আব্বু আমাদের সামনে পার্টি বিছিয়ে বসেছে, এদিকে আমরা তিনজন আরেকটা পার্টি বিছিয়ে বসে আছি, অপেক্ষা শুধু ভাইয়াদের। ওরা এখনো আসছে না কেন ভেবে পাচ্ছি না আমি। দিদুন আমাদের সামনের চেয়ারে বসে রয়েছে। ভাইয়াদের এখনো না আসায় দিদুনের কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠেছে। দিদুন মাসুম ভাইয়াকে ডেকে বলল, ছেলেরা এখনো আসছে না কেন দেখত। মাসুম ভাইয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই কারো পায়ের আওয়াজে মাথা উঁচু করে আর চোখে আওয়াজটার উৎস বরাবর তাকালাম আমি। অগ্নি ভাইয়া, রুশো ভাইয়া আর নিবিড় ভাইয়া ওপরে টি শার্টটার নিচে লুঙ্গি পরে, লুঙ্গির গিট চেপে ধরে লজ্জায় মাথা নিচু করে ধীর পায়ে এগিয়ে আসছে। তাদের ভাবখানা এমন যেন গিট থেকে হাত ছুটে গেলেই ফুসফস করে লুঙ্গিটা খুলে পড়ে যাবে। ভাইয়াদের এক নজর দেখেই কাশি উঠে গেল আমার। আমি কাশতে কাশতে জগ থেকে পানি ঢেলে খেয়ে নিলাম। আমায় কাশতে দেখে নিত্য আপু আর রাত্রিও ভাইয়াদের দিকে তাকাল। নিত্য আপু ততক্ষণাৎ মুখ ঘুরিয়ে নিয়ে ওড়নাটা আরও একটু টেনে মুখ ঢেকে ঠোঁট চেপে ধরল। আপুর উদ্দেশ্য যে করেই হোক হাসা যাবে না, হাসলেই মরণ নিশ্চিত। কিন্তু রাত্রি হাসি কন্ট্রোল করতে হিমশিম খেয়ে যাচ্ছে। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে এক হাত দিয়ে মুখ চেপে ধরেছে ও। এদিকে আমার অবস্থা এখন এমন যে না হাসতে পারলে পেট ফেটে শহীদি হয়ে যাব আমি। নিজের ভেতরে এক তীব্র পেট ফাটা হাসি দমিয়ে রেখে চুপচাপ খাবার খাওয়াটা যে কতটা কষ্টসাধ্য ব্যাপার তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। হাসির ঠেলায় গলা দিয়ে খাবার নামা তো দূর, চিবুতেই পারছি না ঠিকমতো। নিত্য আপু আর রাত্রির অবস্থা বর্তমানে ঠিক কিরকম তা দেখার বিন্দুমাত্র অবকাশ নেই আমার। নিজেকেই সামলিয়ে উঠতে পারছি না আমি আর ওদের দিকে কিভাবে তাকাবো। হয়তো ওদেরও আমার মতোই অবস্থা, অথবা তার থেকেও করুণ। আমাদের ওপর পাশের পার্টিতে গুটিসুটি মেরে ভাইয়ারা মাথা নিচু করে প্যারার চরম সীমায় পৌঁছে ভাতের একটা একটা করে লোকমা মুখে তুলছে। অগ্নি ভাইয়া আগেও মেঝেতে পার্টি বিছিয়ে বসে এখানে এসে খেয়েছে, তাই খুব একটা সমস্যা হচ্ছে না ভাইয়ার।
কিন্তু বিপত্তি ঘটছে নিবিড় ভাইয়া আর রুশো ভাইয়াকে নিয়ে। নিবিড় ভাইয়া বসার ধরনটা ঠিক বুঝে উঠতে পারছেন না। একটু পর পর নড়াচড়া করছেন আর বসার ধরন বদলে চলেছেন। আর এদিকে রুশো ভাইয়া লুঙ্গির সাথে বোধহয় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করে দিয়েছে। রুশো ভাইয়ার বর্তমান ফিলিংস কিছুটা এরকম যে শালার কাপড় পরেও ফাঁকা ফাঁকা লাগে, যেই সেই দিক থেকে বাতাস ঢুকে ক্যারে। আসলে লুঙ্গি পোশাকটাই এরকম। আমার কাছে এটা নিতান্তই রিস্কি একটা পোশাক, যেটা আন্ডারওয়্যার ছাড়া পরলে 90% চান্স থাকে পুরো ইজ্জতের ফালুদা হয়ে যাওয়ার। সামান্য কয়েকটা প্যাচ দিয়ে নিলেই পরা হয়ে যায়, আবার যাদের প্যাচ একটু ঢিল অথবা প্যাচ দেওয়াই এক্সাক্টলি হয় না, তাদের জন্য এই লুঙ্গি নামক পোশাকটা হার্ট অ্যাটাকের কারণ পর্যন্ত হয়ে যেতে পারে। যারা এটা সামলাতে পারে তারা তো আমার মতে লিজেন্ড। তবুও এমন অনেক পুরুষই রয়েছে যারা এই লুঙ্গি পরে সারাদিন ফিটফাট হয়ে ঘুরে বেরোলেও ঘুমানোর সময় লুঙ্গিটার অবস্থান হয় তাদের পায়ের শেষ প্রান্তে। আবার কারো কারো তো শরীর থেকেই হাওয়া হয়ে যায়। দিদুন সবটা কি খেতেই হবে? আসলে পেট ভরে গিয়েছে আর খেতে পারছি না। দিদুন কপাল কুঁচকে কিছুক্ষণ চুপ থেকে বলে উঠল, ঠিক আছে উঠো। দিদুনের সম্মতি পেতেই খুশিতে চোখ চিকচিক করে উঠল আমার। খুশি মনে প্লেট সরিয়ে রেখে উঠতে নিলেই নিত্য আপু আর রাত্রি করুণ চোখে তাকালো আমার দিকে, যার অর্থ আমাদের একা ফেলে যাইস না রে বইন, আমাদেরও নিয়ে যা, যেথায় দু চোখ যায় তাও প্লিজ এইখান থেকে নিয়ে যা। ওদের অবস্থা বুঝতে পেরে আমি একটা শুকনো ঢোক গিলে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ভয়ে ভয়ে দিদুনকে বললাম, দিদুন, আপু আর রাত্রিও আর খেতে পারছে না, ওরাও উঠুক প্লিজ। দিদুন তার কুঁচকে যাওয়া কপালটা আরও দ্বিগুণ কুঁচকে গম্ভীর গলায় বলে উঠল, খাবার অপচয় আমি পছন্দ করি না। মাসুম মামুনলালু ভলুকে বেঁচে যাওয়া খাবারগুলো দিয়ে আয়ত। দিদুনের কথা শেষ হতেই নিত্য আপু আর রাত্রি লাফ মেরে উঠে দাঁড়িয়ে পড়ল। দিদুনের দিকে সৌজন্যের হাসি হেসে দুজনেই মাথা নিচু করে বলল, ধন্যবাদ দিদুন। আমি নিত্য আপু আর রাত্রি হাত ধুয়ে তৎক্ষণাৎ ঘরে ঢুকে দরজার ছিটকানি লাগিয়ে দিলাম। একটা দীর্ঘশ্বাস টেনে তিনজনের দিকে এক পলক তাকিয়েই পর মুহূর্তে হু হা করে ঘর কাঁপিয়ে হাসতে শুরু করে দিলাম। হাসতে হাসতে এক পর্যায়ে বিছানায় শুয়ে গড়াগড়ি খাওয়া শুরু করলাম আমি। সিরিয়াসলি লুঙ্গি? কি ছিল ওসব? হাসতে হাসতে নিত্য আপু বলে উঠল। আমি আর রাত্রি হাসতে হাসতেই জবাব দিলাম, বিনোদন। বলেই আবারও হাসতে লাগলাম তিনজন মিলে। ঈষৎ কতক্ষণব্যাপী যে হাসিগুলো পেটে চেপে রেখেছিলাম। ভাগ্যিস লালু ভলু ছিল। পালিত গরু, নয়তো পুরো খাবার শেষ করেই উঠতে হতো। কিন্তু তার আগেই যা হওয়ার তাই হয়ে যেত। আমি হাসির সাথে যুদ্ধে নির্মমভাবে পরাজিত হয়ে ফেটে পড়তাম, আর তারপর যা হতো তা শুধুই ইতিহাস মাত্র। সেসব কল্পনাও করতে চাই না আমি কোনো মতেই। হেই গাইস, দ্যাটস নট ফেয়ার ইয়ার। দেখলি তোরা ওরা কিভাবে আমাদের মজা নিল? নিশ্চয় এতক্ষণ ঘরে গিয়ে হাসির বন্যা বইয়ে দিয়েছে। এক্সাক্টলি তাই ব্রো। এটা জাস্ট নাইনসাফি। নিবিড় পায়চারি থামিয়ে কিছুক্ষণ চুপ থেকে বাম সাইডের ঠোঁট কামড়ে বলে উঠল, আগে এই লুঙ্গি সামলাই, তারপর না হয় দেখা যাবে। টেনশন নট, আপনা টাইম আয়েগা। বাট এখন কি করব? ফিলিং টু মাচ বোরিং ব্রোস। হেই শুন, এখন তো রাত। রাতে তো দিদুন আবার বেরোতে দেবে না। দিনের বেলায় না হয় বেরোব। স্কুল পার করে ক্লাবের ওদিকটায় যাব নি, ভালো লাগবে তোদের। রুশো মুখ কালো করে ঠোঁট উল্টে বলল, তো রাতে কি করব? ওয়াইফাই নাই, নেটওয়ার্কও স্লো। আমার 4G সিম 2G স্পিডে চলছে।
তখন টিউটোরিয়াল তো বহু কষ্টে একটু দেখেছিলাম, তাও আটকে আটকে যাচ্ছিল। নাও হোয়াট টু ডু? নিবিড় আর অগ্নি দুজনেই কিছুক্ষণ গালে হাত দিয়ে ভাবার ভান করে, পর মুহূর্তে দুজন দুজনের দিকে এক পলক চেয়ে একসাথে ঠোঁট উল্টে কাঁধ উঁচু করল, যার অর্থ এই যে বর্তামনে তাদেরও এই সম্পর্কে জ্ঞানের ভাণ্ডার শূন্য। রুশো আবারও হতাশ হয়ে ধপ করে গাল ফুলিয়ে বিছানায় বসে পড়ল। কিছুক্ষণ গাল ফুলিয়ে নিজের পর্ণের লুঙ্গির দিকে স্থির দৃষ্টি রেখে হঠাৎ এক লাফ মেরে বসা থেকে উঠে দাঁড়াল রুশো। একসাথে ৩২ পার্টি দাঁত কেলিয়ে ভ্রু নাচিয়ে সে বলল, Hey bro, I have a brilliant idea. এই লুঙ্গিই আমাদের বিপদে ফেলেছে, এন্ড নাও এই লুঙ্গিই আমাদের বোরিংনেস দূর করবে। অগ্নি আর নিবিড় রুশোর এমন আইডিয়ায় ভ্যাবাচাকা খেয়ে অবাক হয়ে একসাথে জিজ্ঞেস করল, কিভাবে? অমনি রুশো আরাম করে বিছানায় আরাম করে বসতে বসতে বলে উঠল, দেখো ব্রো, বোরিংনেস থেকে মুক্তি পাওয়ার অনলি ওয়ান ওয়ে হল ড্যান্স। আর যেহেতু লুঙ্গি আছে তাই ড্যান্সের সাথে অ্যাড হয়ে যাবে লুঙ্গি ড্যান্স। সাথে আমার ফোনে শাহরুখ খান আর দীপিকা পাদুকোন পাড়ুকোনের লুঙ্গি ড্যান্স সং তো আছেই। তো হয়ে গেল না নাইট ঝাঁকানাক? অগ্নি আর নিবিড় নিজেদের লুঙ্গির দিকে এক পলক চেয়ে পর মুহূর্তে বিশ্বজয়ের হাসি দিয়ে সাব্বাস ব্যাটটা বলে বিছানায় বসতে বসতে রুশোর কাঁধে গিয়ে দুজনে হাত রাখল। রাত 10:12। मुझो को थोड़ा राउंड घुमा के अंडा की जैसा चस्दा लागुक। कोकोनट में लच्छी मिलेक आ जाओ सारे मूड बना के। এই রাত্রি তুই কি কিছু শুনতে পাচ্ছিস? ওই উঠো। রাত্রি চোখ বন্ধ রেখেই খানিকটা বিরক্ত হয়ে কপাল কুঁচকে ক্ষীণ কণ্ঠে বলল, কি শুনব? বিরক্ত করিস না, ঘুমোতে দে প্লিজ। তুই তো পুরো রাস্তা ঘুমিয়েছিস। বলে আবারও হা করে ঘুমোতে লাগল রাত্রি। উফ অফ, আমি তো 4 ঘন্টা ঘুমিয়েছি, আমার তো ঘুমও আসবে না এখন। কিন্তু কিসের আওয়াজ আসছে সেটাই তো বুঝতে পারছি না। স্পষ্ট শোনাও যাচ্ছে না, কিন্তু কিছু তো একটা গণ্ডগোল ঘটছেই। আর ঠিক কি হচ্ছে সেটার রহস্য উদ্ঘাটন না করা অবধি আমার শান্তিও হবে না। যদি ভূত বের হয় তাও আমি এই আওয়াজের রহস্য উদ্ঘাটন করেই ছাড়ব। তাই রাত্রিকে ছেড়ে নিত্য আপুকে ডাকতে লাগলাম। টানা 4 ঘন্টার জার্নি করে সবাই ক্লান্ত, তাই খুব তাড়াতাড়িই ঘুমিয়ে পড়েছে। তাছাড়া গ্রাম এলাকা, এখানকার মানুষ 9টার আগেই ঘুমিয়ে পড়ে আবার ঘুম থেকে ওঠে ভোর 4টা অথবা 4:30টায়। নিত্য আপু, উঠো। আপু। নিত্য আপুকে জাগাতে বেশি বেগ পেতে হল না। একবার ডাকেই আপু ধরফরিয়ে উঠে বসল। নিজের বাম চোখ বা হাত দিয়ে ডলতে ডলতে আমাকে উদ্দেশ্য করে ঘুমু ঘুমু কণ্ঠে আপু বলে উঠল, কি হয়েছে অনন্যা? ঘুমোও নি এখনো? ওয়াশরুমে যাবা? চলো নিয়ে যাচ্ছি। বলেই আপু আমার হাত ধরে বিছানা থেকে নামতে নিলেই আমি আপুকে আটকিয়ে বিস্ময়ে বলে উঠলাম, বাথরুমে যাব না আপু। আচ্ছা, তুমি কি কোনো আওয়াজ শুনতে পাচ্ছ? আমার মনে হয় আওয়াজটা পাশের ঘর থেকে আসছে। মনে হচ্ছে ভূতেরা রাতের বেলায় লাফালাফি করছে। নিত্য আপু আমার কথায় চোখ বড় বড় করে কান খাড়া করল। কিছুক্ষণ চুপ থেকে আওয়াজটা শোনার চেষ্টা করে আপু বলে উঠল, ভাইয়াদের রুম থেকে সাউন্ডটা আসছে। আই থিঙ্ক কোনো ভূতটুত না, বরং ওরাই কিছু ঘুটুর মুটুর করছে। চলো গিয়ে দেখে আসি। আমি নিত্য আপু কথা চট করে দাঁড়িয়ে গেলাম। রাত্রির দিকে এক পলক চেয়ে ওকে উঠানোর সর্বোত্তম উপায় অবলম্বন করার জন্য জোরে একটা চিমটি বসিয়ে দিলাম রাত্রির পায়ে।
রাত্রি ব্যথায় কুকড়ে উঠে লাফ মেরে শোয়া থেকে উঠে বসে পড়ল। আমার দিকে রাগান্বিত লুক নিক্ষেপ করে রাত্রি বলল, ওই তোর কি ক্ষতি করেছি আমি বলতো? একটু শান্তিমতো ঘুমোতে দিস না কেন? বলতে বলতে রাত্রি নিজেই থেমে গিয়ে কান খাড়া করে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে বলে উঠল, হচ্ছেটা কি? এই দুমদাম আওয়াজ কিসের? আরে সেটার রহস্যই তো উদ্ঘাটন করতে যাচ্ছি। উঠো তাড়াতাড়ি। রাত্রি আর কথা না বাড়িয়ে চট করে উঠে দাঁড়িয়ে পড়ল। এরপর আমরা 3 ডিটেকটিভ টিপে টিপে দরজা খুলে বেরিয়ে পড়লাম সেই ধুমধাম আওয়াজের উৎসের পানে। অল দ্য রজনী ফ্যান, ডোন্ট মিস দ্য চান্স। LUNGIDANCE ভাইয়াদের ঘরের কাঠের দরজায় ফাঁকে চোখ লাগাতেই আমার চোখ ছানা বাড়া। আমি কয়েক সেকেন্ড ওভাবে থেকেই চোখ সরিয়ে নিলাম। আমার মুখ এখনও হা হয়ে আছে। নিত্য আপু আর রাত্রি আমাকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছে যে কি দেখলাম, এভাবে হা করে আছি কেন। কিন্তু আমি তাদের কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারছি না। কি করে বলবো ওদের যে আমি কি দেখলাম? আমি নিজেই এখনো শকড। কথাই বের হচ্ছে না মুখ থেকে আমার থেকে কোনো উত্তর না পাওয়ায় গাল ফুলিয়ে নিজেই দরজার ফাঁকে চোখ লাগিয়ে দিল রাত্রি। কয়েক সেকেন্ডে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রাত্রিও আমার মতো চোখ সরিয়ে সোজা হয়ে হা করে দাঁড়িয়ে পড়ল। নিত্য আপু রাত্রিকে ঝাঁকিয়ে প্রশ্ন করাই রাত্রি আঙুলের ইশারায় বলল নিজেকেই দেখে নিতে। শেষমেশ নিত্য আপু বাধ্য হয়ে ডান চোখ বন্ধ করে বাম চোখ ছোট করে দরজার ফাঁক দিয়ে ঘরের ভেতরে একবার চোখ বুলিয়ে নিল। খানিক বাদে আপু চোখ সরিয়ে আমাদের সাথে হা করে শটানভাবে দাঁড়িয়ে পড়ল। এভাবে কিছুক্ষণ নীরবতা পালন করে আমরা একে ওপরের হা করা মুখ থুতনিতে ধরে উঁচু করে বন্ধ করে দিলাম। একে অপরের দিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনজন একসাথেই জিজ্ঞেস করলাম, আমি যা দেখেছি তোমরাও কি তাই দেখেছ? বিনিময়ে তিনজনই চোখের ইশারায় সম্মতি জানিয়ে মাথা নিচু করে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে চোখ মুখ খিচে বন্ধ করে নিলাম। বর্তমানে আমাদের অবস্থা কিছুটা এরকম, না পারছি হাসতে আর না পারছি চেপে রাখতে। এক কথায় ভীষণ নাজেহাল অবস্থা আমাদের। ভাইয়াদের ঘরে লুঙ্গি ড্যান্স গান বাজছে। অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া চোখে সানগ্লাস, গায়ে শুধু গেঞ্জি আর লুঙ্গি। দুজনেই গানের সাথে তাল মিলিয়ে উড়াধুরা লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠিয়ে ধরে নাচছে কম লাফাচ্ছে বেশি। আর রুশো ভাইয়া? হা, ভাইয়া তো খাটের ওপর উঠে লুঙ্গি খুলে হাতে ধরে ঘুরিয়ে চলেছে, সাথে ধুমধাম লাফিয়ে চলেছে। রুশো ভাইয়ার পরনে শুধু গেঞ্জি আর আন্ডারওয়ার। যেহেতু পরনের লুঙ্গিটা বর্তমানে ভাইয়ার হাতে ঘূর্ণায়মান। হায়রে, এর নামই কি তবে লুঙ্গি ড্যান্স? না, আর পারলাম না আমরা। যেখানে নিত্য আপুর মতো পরিস্থিতি বুঝে রিয়াক্ট করা মানুষও হাসি কন্ট্রোল করতে পারছে না, সেখানে আমি আর রাত্রি নিতান্তই তুচ্ছ মাত্র। হাসতে হাসতে এক পর্যায়ে ভাইয়াদের ঘরের দরজার সামনে ধপ করে বসে পড়লাম আমরা। মুখ হাত দিয়ে যথাসম্ভব চেপে ধরে রয়েছি যাতে হাসির আওয়াজে কারও ঘুম না ভেঙে যায় আর আমাদের ওপর ঠাডা না পড়ে। আমি ভাবছি সাদা বিলাইয়ের কথা। অগ্নি ভাইয়া আর রুশো ভাইয়া যদিও এরকমটা করতে পারে, তাই বলে উনিও? উনার মতো এত গম্ভীর মানুষ এভাবে লুঙ্গি ধরে উড়াধুরা নাচছে ভাবা যায়? গান শেষ হতেই ভাইয়ারা হকচকিয়ে উঠল। কারণ দরজার বাইরে থেকে আমাদের চাপা হাসির শব্দ গান বন্ধ হওয়ার পর বেশ ভালো করেই শোনা যাচ্ছে। এতক্ষণ গান চলাকালীন সাথে এমন উটপটাং নাচের ধারামধুরুম আওয়াজে আমাদের হাসির আওয়াজ কান পর্যন্ত পৌঁছাতে পারেনি তাদের। রুশো ভাইয়া তৎক্ষণাৎ লুঙ্গি পরে গায়ে টি শার্ট ঢুকিয়ে নিল।
এদিকে অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়া সানগ্লাস খুলে গায়ে টি শার্ট পরে নিয়ে ফট করে দরজা খুলে বেরিয়ে আসলো। অনন্যা, তোরা এখানে কি করছিস? আর এভাবে পাগলের মতো গড়াগড়ি খাচ্ছিস কেন? নিত্য, তোরা ঘুমোসনি এখনো? যা ঘরে যা। আমাদের দরজার সামনে কি করছিস? ভাইয়াদের প্রশ্নের কোনো উত্তর দিতে পারলাম না আমরা, বরং আগের থেকেও হাসির বেগ আরও কয়েকগুণ বাড়িয়ে দিলাম। এদিকে রুশো ভাইয়া লজ্জায় লাল হয়ে অগ্নি ভাইয়া আর নিবিড় ভাইয়ার পেছনে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। রুশো ভাইয়ার মতে যদি আমরা কেউ কিছু দেখে থাকি তবে সবথেকে বেশি ইজ্জতের ফালুদা হবে তারই। আমাদের আরও হাসতে হাসতে লুটিয়ে পড়তে দেখে অগ্নি ভাইয়া আমাকে আর নিত্য আপুকে টেনে উঠিয়ে দাঁড় করিয়ে রুশো ভাইয়াকে ইশারা করল রাত্রিকে তোলার জন্য। রুশো ভাইয়া নিজের শুকনো মুখটা আরও বেশি শুকনো করে রাত্রিকে টেনে উঠিয়ে দাঁড় করাল। কিন্তু আমার হাসি আরও বাড়ছে বই কমছে না। হাসতে হাসতে নিবিড় ভাইয়ার গায়ে ঢলে পড়তে লাগলাম আমি। উনি তৎক্ষণাৎ আমার কোমর জড়িয়ে ধরে আটকিয়ে নিলেন নিজের বাহুডোরে। নিত্য আপু খুব কষ্টে হাসি থামিয়ে বলে উঠল, আমরা কিছু দেখিনি কিন্তু, বলে আবারও ফিক করে হেসে ফেলল নিত্য আপু। আপুর এই কথাটার মানে ভাইয়ারা খুব ভালো করেই বুঝতে পেরে গেল। কথাটার অর্থ সামহাও ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি টাইপ। রুশো ভাইয়া লজ্জায় পুরো টমেটো হয়ে মুখ দুহাতে চেপে মিনমিন করে বলল, প্লিজ এখন এটা বলিও না যে তোমরা গানের মাঝামাঝি সময়ে এসেছ। রাত্রি ফিক করে হেসে দিয়ে হাত উঠিয়ে বলল, আচ্ছা বলবো না, কিন্তু এটাই সত্যি। রাত্রি কথা শুনে রুশো ভাইয়া মুখ ঢেকেই ও নৌ বলে উল্টো দিকে ফিরে এক ছুটে ঘরে ঢুকে হাওয়া হয়ে গেল। এদিকে নিবিড় ভাইয়া আর অগ্নি ভাইয়াও পালাতে চাইছে, কিন্তু আমাকে এমন হাস্যকর রোগে আক্রান্ত অবস্থায় একলা ফেলে যেতেও পারছে না। আমারই বা কী করার আছে? বারবার চোখের সামনে সেই সিনটাই ভেসে উঠছে। হাসি থামানো একদম দায় হয়ে গেছে আমার। নিবিড় ভাইয়া পরিস্থিতি বুঝে কি করবে ভেবে না পেয়ে শেষমেশ আমায় কোলে তুলে নিয়ে আমাদের ঘরের দিকে হাঁটা ধরলেন। আমাদের পেছনে পেছনে বাকি সবাইও হাঁটা ধরল। নিত্য আপু আর রাত্রি এখনো ঠোঁট চেপে হাসছে। অগ্নি ভাইয়া ধমক দিতেই চুপ করে গিয়ে পর মুহূর্তে আবারও হেসে উঠছে। নিবিড় ভাইয়া আমায় ঘরে নিয়ে এসে শুয়ে দিয়ে বাকিদের বললেন, একটু বাইরে থাকতো তোরা, জাস্ট 2 মিনিটস, বলেই ঠাস করে দরজা লাগিয়ে আমার কাছে এলেন। আমি এখনো উল্টো দিকে মুখ ঘুরিয়ে হেসে চলেছি। উনি এগোতে এগোতে একদম আমার কাছে এসে ঝুঁকে পড়তেই আমি চুপ করে গেলাম। অন্ধকার ঘরে চাঁদের আলোর প্রবেশে ঘরটা অনেকটাই আলোকিত হয়ে রয়েছে। জানালা থেকে আসা আলোগুলো সোজা এসে পড়ছে উনার মুখে। কি মারাত্মক মায়াবী লাগছে উনাকে এই চাঁদের আলোয়। আমার চোখ যেন উনাতেই আটকে গিয়েছে। এতক্ষণ হেসে গড়াগড়ি খাওয়ায় উনাকে এভাবে এতটা কাছ থেকে লক্ষ্যই করিনি আমি। উনি আরও একটু ঝুঁকে একেবারে আমার ঠোঁটের কাছে নিজের মুখ নিয়ে এসে শীতল কণ্ঠে বলে উঠলেন, কি হলো, এখন হাসছ না কেন? উনার এমন শীতল কণ্ঠে পুরো শরীর জুড়ে এক অজানা শিহরণ বয়ে গেল আমার। শ্বাসপ্রশ্বাস ক্রমান্বয়ে ঘোড়ার বেগে ছুটতে শুরু দিল আমার। আমি ভয় চোখ মুখ খিচে বন্ধ করে নিতেই উনি মুচকি হেসে আমার নাকের সাথে নিজের নাকে ডগা স্পর্শ করে উঠে দাঁড়িয়ে পড়লেন। আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আবারও বলে উঠলেন, জানি না কি দেখেছ বা কিভাবে দেখেছ, বাট যাই দেখো না কেন ভুলে যাও। বলেই দরজার ছিটকানি খুলে তৎক্ষণাৎ বেরিয়ে গেলেন। আর আমি এখনো বোকার মতো চেয়ে রয়েছি উনার যাওয়ার দিকে। চলবে।